দিন যত যাইতে লাগিল, জঙ্গলের মোহ ততই আমাকে ক্রমে পাইয়া বসিল। এর নির্জনতা ও অপরাহ্নে সিঁদুর ছড়ানো বনঝাউয়ের জঙ্গলের কি আকর্ষণ আছে বলিতে পারি না। আজকাল ক্রমশ মনে হয় এই দিগন্তব্যাপী বিশাল বনপ্রান্তর ছাড়িয়া ইহার রোদপোড়া মাটির তাজা সুগন্ধ, বনপুষ্পের সুগন্ধ, এই স্বাধীনতা, এই মুক্তি ছাড়িয়া কলিকাতার গোলমালের মধ্যে আর ফিরিতে পারিব না। লাইনগুলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাস থেকে নেওয়া। চাকরি করতে গিয়ে অরণ্যের প্রেমে পড়েছিলেন লেখক। সেই প্রেমে মুগ্ধ হয়ে লিখে ফেলেছিলেন বিখ্যাত আরণ্যক উপন্যাস। তবে শুধুমাত্র নিসর্গ প্রেম ও বনভূমি সৃজনের আখ্যান এটি নয়। বনের মানুষের সারল্যতাও বারবার মুগ্ধ করেছে পাঠকদের আরণ্যক পড়তে গিয়ে, ফিরিয়ে নিয়ে গেছে তাদের টানে প্রকৃতির বুকে। আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে জানব অমর এই সাহিত্য স্রষ্টার জীবনের গল্প, কিভাবে তিনি জীবনে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন, ভবঘুরে জীবনকে পাথেয় করে ভ্রমণ করে বেরিয়েছেন বিভিন্ন স্থানে, সমৃদ্ধ হয়েছেন অভিজ্ঞতায়, অজস্র মানুষের সংস্পর্শে এসেছেন এবং সৃষ্টি করেছেন অমর সাহিত্য। সালটা 1928। বিভূতিভূষণ কলকাতার 41 নম্বর মির্জাপুর স্ট্রিটে তার পুরনো মেস বাড়ি প্যারাডাইস লজে থাকছেন। এখানে তার সঙ্গে একই মেসে থাকতেন নীরোদচন্দ্র চৌধুরী বা নীরোদ সি চৌধুরী। 1928 সালের এপ্রিল মাসে বিচিত্রার দপ্তরে পথের পাঁচালীর পাণ্ডুলিপি পাঠিয়েছিলেন এবং 1928 সালের জুলাই মাস থেকে বিচিত্রার পাতায় তা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। এটি প্রকাশের পর পাঠকদের এক বিরাট অংশে সাড়া পড়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কোনো বড় প্রকাশক এটি বই হিসেবে ছাপতে রাজি হচ্ছিলেন না। নতুন লেখকের বই কেউই সাহস করে ছাপতে রাজি হন না। এই সময় নীরোদচন্দ্র সজনীকান্ত দাশের সঙ্গে লেখকের আলাপ করিয়ে দেন। সজনীকান্ত দাশের নতুন প্রকাশনা গৃহ রঞ্জন প্রকাশনালয় থেকে 1929 সালের 2রা অক্টোবর পথের পাঁচালী প্রকাশিত হয়। দিনটি ছিল মহালয়া। বাবার স্মৃতিতে উৎসর্গ করেছিলেন বইটি। সজনীকান্ত দাশের স্ত্রী সুধারানী দেবী তার লেখায় লিখেছেন, পথের পাঁচালীর প্রথম সংস্করণের জন্য সজনীকান্ত বিভূতিভূষণকে 300 টাকা সম্মান দক্ষিণা দিয়েছিলেন। পথের পাঁচালী গ্রন্থ আকারে প্রকাশ হওয়ার আগে একটি বিজ্ঞাপন ছাপা হয়েছিল। বিজ্ঞাপনটা অনেকটাই এই রকম: শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রণীত বাংলা ভাষায় সম্পূর্ণ নতুন ধরনের উপন্যাস। শিশু মনের দুর্গেয় রহস্য ইতিপূর্বে আর কেহ এদেশে এরূপভাবে উদ্ঘাটিত করেন নাই। অন্য দেশে কেহ করিয়াছেন কিনা জানা নাই। পাঠ প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথ বলেছিলেন, বইখানা দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে। এরপর 1929 সালের 14ই নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে বসে পথের পাঁচালীর পরবর্তী অংশ অপরাজিতর মূল কাঠামো মনে মনে চূড়ান্ত করেন এবং এর ঠিক পরেই প্রবাসী পত্রিকায় ধারাবাহিক আকারে প্রকাশিত হতে থাকে। পুস্তক আকারে প্রথম প্রকাশ পেয়েছিল 1932 জানুয়ারি মাসে। এবারেও প্রকাশক সজনীকান্ত দাশ। পথের পাঁচালী ও অপরাজিত প্রকাশিত হবার কিছুদিন পরেই পাঠক মহলে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। 1933 সালের এপ্রিল মাসে রবীন্দ্রনাথ বিভূতিভূষণকে তার সঙ্গে দেখা করার কথা বলেন বরানগরে প্রশান্তচন্দ্র মহলানবিশের বাড়িতে। এরপরে কবি লেখেন পথের পাঁচালীর সমালোচনা, যা পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়। এ তো গেল পথের পাঁচালী ও অপরাজিত রচনার গল্প। আমরা সংক্ষেপে জেনে নেব লেখকের ছোটবেলার কথা। 1894 সালে 12ই সেপ্টেম্বর কল্যাণীর কাছে মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে বিভূতিভূষণের জন্ম হয়েছিল। পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়। পিতা বনগাঁ উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করার পর কাশী থেকে সংস্কৃত ও হিন্দু পুরাণে শাস্ত্রী উপাধি পেয়েছিলেন। পৌরোহিত্য ও কথকতা করে জীবিকা নির্বাহ করতেন। মা মৃণালিনী দেবী ছিলেন গৃহবধূ। বিভূতিভূষণের শিক্ষা শুরু গ্রামের পাঠশালায়। একের পর এক, যেমন প্রসন্ন মোদকের পাঠশালা, মুরাতিপুর বিপিন মাস্টারের পাঠশালা, বনগাঁ ব্যারাকপুরে হরি রায়ের পাঠশালা, সর্বশেষে বাগবাজার পাঠশালায় কিছুদিন পড়ার পর বনগাঁ হাই স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হন।
এই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। স্কুল শেষ হওয়ার আগেই তার পিতৃবিয়োগ ঘটে। এরপর তিনি এক ডাক্তারের বাড়িতে গৃহশিক্ষকতার কাজ নেন। কলকাতার রিপন কলেজ থেকে ডিস্টিংশন নিয়ে বিএ পাশ করেন। এই বিএ ক্লাসের প্রথম বর্ষে পড়াকালীন বসিরহাটের মুক্তার কালীভূষণ মুখোপাধ্যায়ের 14 বছরের কন্যা গৌরী দেবীর সঙ্গে তার বিবাহ হয়, কিন্তু মাত্র 1 বছরের মাথায় গৌরী দেবীর মৃত্যু ঘটে। প্রথম স্ত্রীর আকস্মিক মৃত্যু ও ছোট বোন মুনির মৃত্যুতে লেখক ভেঙে পড়েছিলেন। এই সময় জীবনযাত্রায় এক অদ্ভুত উদাসীনতা দেখা যায়। পরলোক চর্চা, জ্যোতিষ চর্চা, নিয়তিবাদ নিয়ে পড়াশোনা করতে শুরু করেন। এমনই অভিজ্ঞতার কথা নিয়ে তিনি লিখেছিলেন দেবযান উপন্যাস। জীবনের শেষ 10 বছর কাটিয়েছেন ব্যারাকপুরে। লিখেছেন অশনি সংকেত, ইছামতির মতো কালজয়ী উপন্যাস। অবসরে বারবার ছুটে গেছেন ঘাটশিলা, গালুডির অরণ্যে। বিশিষ্ট সাহিত্যিকরা সে সময় আড্ডা জমাতেন সেখানে। প্রমথনাথ বিশি, গজেন্দ্র কুমার মিত্র, প্রবোধ কুমার সান্যাল, বাণী রায়, সুমতনাথ ঘোষ, নীরদরঞ্জন দাশগুপ্ত প্রমুখ। নির্জন অরণ্যে ঘুরে বেড়ানো ছিল তার নেশার মতো। ঘাটশিলায় ফুলডুংরি পাহাড়ের পেছনে একটি পাথরের ওপর বসে তিনি উপাসনা করতেন। গৌরীকুঞ্জের সামনেও একটি প্রিয় পাথরকুণ্ড, দেখতে কাছিম খোলার মতো, নাম দিয়েছিলেন কর্মকূট। তার বাড়ির সামনের পথটিও লোকের মুখে অপুর পথ নামে পরিচিত হয়। ইছামতি উপন্যাসের জন্য 1951 সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বন্ধু বান্ধবদের কাছে প্রায়শই বলতেন নিজের আয়ু ফুরিয়ে আসার গল্প। মৃত্যুর কয়েকদিন আগে লিখেছিলেন জীবনের শেষ গল্প, যার শিরোনাম শেষ লেখা।